এই সমান সমান থাকে তো সমান তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কক্সটিভির আসসালাম। পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। আপনি দুইবারের উপজেলা চেয়ারম্যান, দুইবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। এবার আবার আপনি প্রার্থী হয়েছেন। বিষয় হচ্ছে, আমরা কক্সটিভিতে আপনার মাধ্যমে আপনার একান্ত সাক্ষাৎকারে যে বিষয়টি আমরা উপস্থাপন করতে চাই নির্বাচনের বিষয়ে। আপনি দুইবারের উপজেলা চেয়ারম্যান, দুইবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বর্তমানে আবার আপনি আসন্ন নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করে আপনি কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। আপনি কেন আবার প্রার্থী হয়েছেন এবং আপনার লক্ষ্য উদ্দেশ্য একটু জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কক্স টিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই মুহূর্তে আমার কাছ থেকে এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসলে কুতুবদিয়ার মানুষ বারবার আমাকে নির্বাচিত করেছেন, দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করেছেন, দুইবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করেছেন, সংসদ নির্বাচন করেছি, সেখানে ভোট দিয়েছেন। আমি কুতুবদিয়ার সর্বস্তরের মানুষের কাছে কৃতজ্ঞ, আজীবন কৃতজ্ঞ থাকব। বিষয় হচ্ছে, মানব সেবা এমন একটা বিষয় যেটা একবার করলে আর পিছন দিকে ফিরতে ইচ্ছা করে না। কারণ মানুষের কাজ করলে যে ভালো লাগাটা মানুষের মধ্যে সৃষ্টি হয়, সেই ভালো লাগার মোহে মানুষ রাজনীতির প্রতি, নির্বাচনের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যায়। সে 1989 সালে কক্সবাজার জেলা জজ আদালত থেকে নির্বাচন থেকে দুঃখিত ওকালতি থেকে সরে গিয়ে সেই যে উপজেলা নির্বাচন করতে গিয়েছিলাম, সে মানুষের সাথে মানুষের ভালোবাসায় আকৃষ্ট হয়ে আর ফিরতে পারিনি। আপনারা জানেন, আপনারা তো কুতুবদিয়ার সন্তান। এরপর থেকে আমি আর ওকালতিতে ফিরতে পারি নাই। ইউনিয়ন পরিষদ হোক, উপজেলা হোক, সংসদ হোক, যেভাবে যেদিকে পারি নির্বাচন করেছি, মানুষ ভোট দিয়েছে। এবং আমি মনে করি অবশ্যই আমি মানুষের কাছেই যেতে পেরেছিলাম এবং মানুষ আমার দ্বারা কিছু না কিছু সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। সেজন্য তারা বারবার আমাকে নির্বাচিত করেছে। এখানে সবচেয়ে বড় পাওয়াটা হলো মানুষের কাজ করে। যেমন কি আজকে আপনি দেখুন, গত এই যে ঈদ গেল, রোজার ঈদ গেল, আমি কুতুবদিয়ার বাজার, দুরুং বাজার এবং বরগুম বাজারের কথা বলবো। আপনারা জানেন, রোজা 20টার পর থেকে বাজারে মালামাল পাওয়া যায়নি। তার মানে কি? তার মানে হলো মানুষ অর্থনৈতিকভাবে এত বেশি সচ্ছল ছিল, তারা বাজারগুলো করে ফেলেছে। এই সচ্ছলতা কোত্থেকে আসলো? এই সচ্ছলতা এসেছে লবণের মূল্য পাওয়া থেকে। এই যে লবণের মূল্যটা পেয়েছে, এই লবণের মূল্য বৃদ্ধি এবং লবণের মূল্য নির্ধারণে আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের অনেক ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক ব্যক্তিদের নিয়ে মাননীয় মন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, শিল্প সচিব, বাণিজ্য সচিব, এই বিসিকির চেয়ারম্যান, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত, সে 1999 সাল থেকে আমরা আন্দোলন করে এবং আবেদন নিয়ে তাদের কাছে নিয়েছি। এর ফলশ্রুতিতে আমি বলবো, যেটা সবচেয়ে বেশি কার্যকরী হয়েছে, বর্তমানে বাংলাদেশ রাজস্ব বোর্ডের মাননীয় চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম, যিনি একসময় কুতুবদিয়ার উপজেলা নির্বাহী অফিসার ছিলেন, তার মাধ্যমে আজকে আমরা লবণের মূল্যটা নির্ধারণ করতে পেরেছি এবং তাতে মানুষ উপকৃত হয়েছে এবং মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছে। এখানে আমি ব্যক্তিগতভাবে কি লাভবান হয়েছি সেটা বড় কথা নয়, কিন্তু কথা হলো আমি খুশি হয়েছি, আমার মনটা বড় হয়ে গেছে
যেমন নাকি আমার ছোট্ট সন্তানকে জন্ম দিলে সন্তান তো তখন পয়সা কামাইতে পারে না, কিন্তু সন্তান দেখলে বুক ভরে দেয়। একই অবস্থা আজকে মানুষের অর্থনৈতিক সচ্ছলতা দেখে মনটা ভরে গেছে, এটাই খুশি আমাদের। অসংখ্য এবং ধন্যবাদ। আমি বলি আরো অনেক কাজ আছে আমার, এই যে বিদ্যুৎ। যে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতেছি, আপনি দীর্ঘদিন কুতুবদিয়ার জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন, আপনার দ্বারা কুতুবদিয়ার অনেক উন্নয়ন সংগঠিত হয়েছে, তা অস্বীকার করার মতো নয়। তবে আমরা জানতে চাই যে কক্স টিভির দর্শক শ্রোতা মন্ডলের পক্ষ থেকে যে আপনি উল্লেখযোগ্য, আপনার এই যে জনপ্রতিনিধি থাকাকালীন উল্লেখযোগ্য সংখ্যক যে কাজগুলো হয়েছে সেই বিষয়গুলো একটু আপনি যদি একটু আমাদের ভালোভাবে জানেন তুলে ধরতে পারেন। অনেক কাজ করেছি, বললে তো অনেক সময়ের ব্যাপার, ছোটখাটো বিষয়গুলো আমি বলবো না। একটু সংক্ষেপে যত আমি মূল বড় বড় কাজগুলোর কথা বলি। এই যে বিদ্যুৎ আজকে কুতুবদিয়ার মানুষ কথা বাদই দিলাম। আমি অ্যাডভোকেট ফরিদুল ইসলামও কোনোদিন কল্পনা করিনি কুতুবদিয়া গ্রিড লাইন যাবে, সেখানে বাতি জ্বলবে, কিন্তু তারপরেও চেষ্টায় ছিলাম। 2017 সালে আপনারা জানেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে কুতুবদিয়া নিয়ে গিয়েছিলাম, আলী আকবর ইউনিয়ন পরিষদের মাঠে আমরা জনসভা করেছিলাম এবং সেখানে দাবি করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি। এই যে বিদ্যুৎ আজকে কুতুবদিয়া আসলো, এখানে আমার একটু ক্ষুদ্র মানুষ হিসেবে আমার একটু হলেও অবদান রয়েছে, সেটাই আমার সান্ত্বনা। আজকে কুতুবদিয়ায় মডেল মসজিদ বিভিন্ন মামলা যত জটিলতা, আইনগত জটিলতার কারণে বাতিল হয়ে গেছিল, সেটাকে আবার গিয়ে নতুন স্থানে করে আজকে আমি ইনশাল্লাহ এই মডেল মসজিদ পেরেছি। আজকে সেই মডেল মসজিদের কাজ চলমান হয়েছে। উত্তর দুর্গের কাইসারপাড়া দীর্ঘ 10 বছর ধরে জোয়ার ভাটা ছিল নোনা পানির। আমি ব্যক্তিগতভাবে সেখানে কম করে হলো 40-50 বার গেছি। আমাদের মাননীয় সংসদ সদস্য গেছেন, ওনার সাথে গেছি, মাননীয় মন্ত্রীকে সেখানে নিয়ে এসেছি, মাননীয় পানি সম্পদ সচিবকে সেখানে নিয়ে এসেছি, তৎপর তদবির করেছি, চেষ্টা করেছি, কষ্ট করেছি। আজকে সেখানে বেড়িবাঁধ হয়েছে, মানুষ ভিতরে ধানের চাষ করতেছে, এই মনের খুশি, মনের এটা আমার পাওনা। আজকে আকবর বলির ঘাটের বেড়িবাঁধ, মুরালিয়ার বেড়িবাঁধ, পূর্ব আলেকবুডিলের বেড়িবাঁধ, তমলেশ্বরের বেড়িবাঁধ, এগুলো করে মনে শান্তি পাচ্ছি। কন্ট্রাক্টরকে সহায়তা করেছি যতটুকু সম্ভব, ডিপার্টমেন্টকে সহায়তা করেছি, কাউকে চাঁদাবাজি করতে দেই নাই, কাউকে মাস্তানি করতে দেই নাই, নিজে করি নাই সেটা বড় কথা না, আমি কাউকে করতেও দেই নাই, এবং তারা নির্বিঘ্নে কাজগুলো করেছে। আশ্রয় প্রকল্পের বিষয়ে কোনো আশ্রয়ন প্রকল্প, ঘূর্ণিঝড়ের বিষয়ে যে সমস্যা সৃষ্টি হয় প্রতি বছর, বিভিন্ন সময় যে ঘূর্ণিঝড় দেখা যায় সে সময় যারা, আমি এটা একটু শেষ করি। এই যে বেড়িবাঁধগুলো হয়েছে, এটা হয়েছে, কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি। কুতুবদিয়ায় অনেক সমস্যার সমাধান আল্লাহর রহমত হয়েছে, আল্লাহর রসুম রহমত ছিল, আমাদের চেষ্টা ছিল, আমাদের চেষ্টার ফল আল্লাহ দিয়েছেন, অনেক কাজ হয়েছে। কিন্তু কুতুবদিয়ায় সবকিছু হয়েছে, এখন কুতুবদিয়ার বাকি স্থায়ী একটা টেকসই বেড়িবাঁধ, যেটাকে আমরা সুপার ডাইক হিসেবে বলছি। এই সুপার ডাইকটা করা দরকার, এই সুপার ডাইকটা করা দরকার। এই সুপার ডাইক করতে গেলে একটু সময় লাগবে, হয়তো বছর 2 সময় লাগবে, কিন্তু একটা তদবির না হলে হবে না, চেষ্টা না হলে এই দেশে কিছু হয় না। এই সুপার ডাইক করতে গিয়ে বাংলাদেশ বর্তমানে কুতুবদিয়ার চতুর্দিকে বেড়িবাঁধের দৈর্ঘ্য হলো 40 কিলোমিটার। সুপার ডাইকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করে সেটাকে 45 কিলোমিটার করেছি, কারণ আমার বিশাল কুরিয়ার টেকের এলাকা বেড়িবাঁধের বাইরে, সেটাকে আমি ওখানে ঢুকিয়েছি। এবং পশ্চিম দিকেও যেখানে আমাদের জমি বেড়ে গেছে সামনের দিকে, সেখানে বেড়িবাঁধ সামনে নিয়ে গেছি। পূর্ব দিকেও যেখানে জমি বেড়ে গেছে সেখানে বেড়িবাঁধ সামনে নিয়ে গেছি। এখন সেই বেড়িবাঁধের দৈর্ঘ্য 45 কিলোমিটার। এই কাজগুলো বাস্তবায়ন করা দরকার। আমি মনে করি চেষ্টা করেছি, আল্লাহ ফল দিয়েছে। জীবনের শেষ মুহূর্তে এসে যদি এই কাজটা করতে পারি। ফায়ার সার্ভিস যে হয়েছে সেক্ষেত্রে আপনার কোনো অবদান রয়েছে?
ফায়ার সার্ভিসের জন্য কি না করেছি এগুলো একটু বলতে গেলে তো অনেক ঘটনা, কারণ দীর্ঘদিনের চেষ্টা, এমনকি শেষ পর্যন্ত সমস্যা হয়ে গেছিল বিদ্যুৎ সংযোগ নিয়ে। ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, গণপূর্ত বিভাগ, 3 বিভাগে এক জায়গায় এনে এই ফায়ার সার্ভিসের কাজ সম্পূর্ণ করা কি দুরূহ ব্যাপার ছিল, কিন্তু আমরা করেছি। এবং আমি ধন্যবাদ দেবো আমাদের মাননীয় সংসদ সদস্য, তার সার্বিক সহযোগিতা সবসময় ছিল। আরো অনেক কিছু আছে। আচ্ছা, আপনি যদি আবার পুনরায় আমি বলি আপনাকে, জি 2018 সালে তবলছরে একটা জনসভায় এমপি সাহেব ছিল, নির্বাচনী জনসভা। আমি তবলছরে একটা কথা বলেছিলাম যে তবলছরের মানুষকে একটা পরীক্ষা দিয়ে গেলাম, এই পরীক্ষা যদি তবলছরের মানুষ পাস করতে পারে তবলছরের রাস্তা হবে। 2018 সালে তবলছরের মানুষ অ্যাবসলিউট ভাবে আশকুল্লাহ রফিককে নৌকা প্রতীকে ভোট দিয়েছিল। আমি মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে ব্যক্তিগতভাবে 10 বার গিয়ে, অনেকেই জানে, আমাদের নেতারাও জানে, সেই তবলছর থেকে ফতে আলী সিকদার পাড়া পর্যন্ত আজম রোডটা করিয়েছে এবং দর্শনীয় ভাবে তবলছরের রাস্তাটা করেছে। এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে, আনন্দ পাই। আমরা যারা রাজনীতি করি আমরা এগুলো কাজগুলো করে আনন্দ পাই। আজকে আমার বড় খুশি, আমি এই কাজে আমার কিছু ভূমিকা ছিল বলে কাজটা হয়েছে। সেটার মধ্যে হাজার হাজার মানুষ সে রাস্তা দেখতে যাচ্ছে, চলতে না হাঁটতে না দেখতে যাচ্ছে, এটাই আমাদের আনন্দ। তো এখনো আমি মনে করি আমার জীবনের শেষ বয়স, হয়তো এটা আমার জীবনের জন্য শেষ নির্বাচন হবে। তো এখন যাওয়া মৃত্যুকালীন সময়ে আমি যদি আমার বেরিবাদের কাজটা করে যেতে না পারি, হয়তো আমার মৃত্যু পূর্ণ থেকে যাবে। সেটাই আমার স্বপ্ন। এবং আরেকটা বিষয় আছে, মাননীয় প্রধানমন্ত্রীর একটা মুখ্য উদ্দেশ্য আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমার সামনে ঘোষণা করেছেন, অনেকের সামনে, আমি উপস্থিত ছিলাম, যে কুতুবদিয়ায় বড় কোনো শিল্প স্থাপন করা হবে না। মাতার বাড়িতে যেভাবে হয়েছে বা অন্য জায়গায় যেভাবে কুতুবদিয়া এগুলো করা হবে না, কুতুবদিয়া হবে ইকোট্যুরিজম। ইকোট্যুরিজমের মাধ্যমে ফরেন কারেন্সি আর্ন করা হবে। সেই কাজটা যদি আমরা শুরু করে দিয়ে যেতে পারি, অন্তত এই যে সুপার ডাইটটা অন্তত শুরু করে দিয়ে যেতে পারে, একদিন শেষ হবে। শুরু করাটাই কঠিন, শুরু করে দিলে শেষ হয়ে যায়। আমি আপনাকে বলি একটা কথা, 2014 সালে কুতুবদিয়া হাই স্কুলের দায়িত্ব নিয়েছিলাম সভাপতি হিসেবে, বিভিন্ন মেয়াদের সভাপতি আজকে পর্যন্ত আছি। আমি যখন দায়িত্ব নিই কুতুবদিয়া হাই স্কুলের ফান্ডে টাকা ছিল 10 লাখ। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে 2.5 থেকে 3 কোটি টাকার উন্নয়ন কাজ করেছি, জমি কিনেছি, বিল্ডিং, পিছনে যে বিল্ডিং গুলো হচ্ছে জমিগুলো আমরা কিনেছি স্কুল ফান্ডের টাকা দিয়ে। 2.5 থেকে 3 কোটি টাকা আমরা উন্নয়নে ব্যয় করেছি, এখানে বিল্ডিং করেছি, বিভিন্ন কিছু করেছি। উপজেলা পরিষদ থেকে দিয়ে ক্লাসরুম করেছি, ইউনিয়ন পরিষদ থেকে ক্লাসরুম করেছি। এরপরেও আজকে কুতুবদিয়া হাই স্কুলের ফান্ডে 1 কোটি 1.25 কোটি টাকা জমা আছে। কিন্তু আমার কথা হলো, আমি প্রশ্ন করি, আমার আগে যারা ছিল তাদের সময় কি এই টাকাগুলো ছিল না? কোথায় সেই টাকা? সেটা বড় কথা। বড় কথা হলো এই স্কুল আমার প্রাণ, সেই স্কুল থেকে শিক্ষা নিয়ে আল্লাহ আমাকে এতটুকু এনেছে, সেটাই আমার কাছে বড় কথা। আমি কুতুবদিয়া মহিলা কলেজ, আমি, আমাদের এমপি সাহেব আশিকুল্লাহ রফিক এবং প্রফেসর আক্তার 3 জনে মিলে অবাস্তব পরিকল্পনা নিয়েছিলাম একটা মহিলা কলেজ। আল্লাহ রসিম রহমত, আজকে সেই মহিলা কলেজ শত শত মহিলা মেয়েরা একেবারে কুতুবদিয়া কলেজ সরকারিকরণ হলো, তখন আমি সভাপতি। আমি যে নিজের হাতে দস্তখত করে রেজিস্ট্রি করে দিয়েছি জমি, একটা হচ্ছে আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। এরশাদ প্রাইমারি আমি করেছি, 4 তলা বিল্ডিংও করেছি। এই কাজগুলো করে আজম রোড 2009 সালের দিকে, আপনাদের মনে আছে কিনা জানি না, মনে থাকার কথা, আজম রোডে 1 হাঁটু পর্যন্ত গর্ত ছিল। এইবার কি এমন অবস্থা হয়েছে, আজম রোডে ওই ইয়েদের নিয়ে, মানে গর্ভবতী মা বোনদের নিয়ে গাড়ি চলে হেডকোয়ার্টারে আসার সময় বাচ্চা রাস্তায় প্রসব হয়ে গেছে। সে রাস্তা আমি আল্লাহর কাহাজের নাজের জানে বলি, আমার তৎপরতা, আমার তদবিরি চেষ্টা ছিল, সহায়ক ছিল সবচেয়ে বেশি আশিকুল্লাহ রফিক এমপি এবং মাননীয় মন্ত্রীরা আমাকে চিনেন ব্যক্তিগতভাবে।
মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, এর সহায়তায় আজকে আজম রোড মানুষ চলাচলের সুযোগ পেয়েছে, বিভিন্ন রাস্তাঘাট হয়েছে। তো এগুলো করে আমরা কি পাই? আমরা শান্তি পাই, আমরা খুশি হই, এটাই আমাদের পাওয়া। অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ আপনি অনেক কিছু বিশদভাবে বর্ণনা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি পুনরায় নির্বাচিত হন, আল্লাহ পাক যদি আবার কবুল করে, তাহলে কুতুবদিয়াবাসীর উন্নয়নে আপনার মানে এই যে উন্নয়নযোগ্য এরকম কোনো পরিকল্পনা রয়েছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি আগেও বলেছি, আমার মূল কাজ হবে, আল্লাহ যদি আমাকে মানুষের জনগণের ভোটে নির্বাচিত করেন, মানুষ যদি আমাকে নির্বাচিত করে, আমার প্রথম কাজ হবে সুপার ডাইক করা, কুতুবদিয়ার নিরাপত্তা বেড়িবাঁধ, যেটা 1991 সালের সাইক্লোনে যখন মানুষ কুতুবদিয়া থেকে চলে যাচ্ছিল, যে কুতুবদিয়ায় বসবাস হবে না, সেদিনও আমি প্রশাসনকে বলেছিলাম, আপনারা যেভাবে হোক কুতুবদিয়ার চারিদিকে একটা বেড়িবাঁধের ব্যবস্থা করেন, না হলে মানুষ কুতুবদিয়ায় থাকবে না। সেটা আমরা করেছিলাম। ছিল 91 সাইক্লোন। আমি বলি এই 91 সাইক্লোনের পরে সৌদি টিম এসেছিল ডক্টর আব্দুল রাজ্জাক আতুর্কির নেতৃত্বে, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব একজনের নেতৃত্বে কুতুবদিয়ায় সৌদি টিম এসেছিল। এখানে বিভিন্ন জন বিভিন্নভাবে তাদেরকে বলছিল এইভাবে সাহায্য করেন, এইভাবে সাহায্য করেন, এই করেন, এই করেন। তখন আমি ক্ষুদ্র উপজেলা চেয়ারম্যান, তাও আর বিরোধী দলের উপজেলা চেয়ারম্যান, আমি একটু দাঁড়াইলাম, দাঁড়াই এসে বলেছিলাম, এখন উপজেলা চেয়ারম্যান বললে তো সৌদি এরা বুঝবে না, এখন বলে আই এম দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দিস আইল্যান্ড, তখন তারা বুঝছে। আমি বললাম, তারা এগুলো যে সমস্যাগুলো বলছে, এগুলো একটু আমার সমস্যা না। আমার প্রধান সমস্যা হলো ফেরিপেরেল ডাইক অ্যারাউন্ড দ্য আইল্যান্ড, দ্বীপের চতুর্দিকের বেড়িবাঁধ। এবং যাই হোক, আমি লম্বা চোরা বলবো না, তারা ফান্ড দিয়েছিল। এবং ডক্টর আব্দুল রাজ্জাক আতুর্কি ওখানে বলেছিল, উই উইল টক টু ইউর ন্যাশনাল গভর্নমেন্ট টুডে, আজকেই দেখা গিয়ে আমরা তোমাদের জাতীয় সরকারের সাথে আলাপ করব। এবং পরদিন সকাল 7টার নিউজে তারা এটা এসেছিল, এবং যে টাকা দিয়েছিল সেই টাকা যেভাবে যেদিকে যাক, আর পুরো 92-93 সালে বেড়িবাঁধের কাজটা হয়েছে। আমি মনে করি ওই আমার চোখের পানি ওই বেড়িবাঁধের কাজটা হয়েছে। আপনার কাছে কুতুবদিয়াবাসীর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কুতুব মগনামা থেকে যে কুতুবদিয়া যাওয়ার পথে যে ফেরি, যে একটা চ্যানেল পার হতে হয়, সেই পার হওয়ার যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে কিন্তু আধুনিকায়ন করা হয়নি। হয়তো ডেনিস বোট দিয়ে পার হতে হয়, খুব কষ্টে মানুষ পার হয়। সে বিষয়ে আপনার কোনো উদ্যোগ রয়েছে কিনা? এখানে আমি বলি, এই বিষয়টা নিয়ে কিন্তু খুব আসলে সেন্সিটিভ বিষয়। অনেকে ফেরির কথা বলেন, ফেরি কুতুবদিয়ায় কয়টা গাড়ি পার হবে? একটা ফেরি আসবে, কুতুবদিয়া কয়টা গাড়ি পার হবে? কুতুবদিয়া গাড়ি পার হওয়ার, কুতুবদিয়া চলার জায়গাটা কোথায়? তাহলে একটা ফেরি ফিজিবল না। কুতুবদিয়ায় আমরা ওই সি ট্রাকের ব্যবস্থা করেছিলাম, আপনাদের হয়তো মনে নাই, আপনারা ছোট ছিলেন। সি ট্রাকে কম করে 200 জনের অ্যাকোমোডেশন হতে হয়, নাহলে এদের পোষায় না। তো 200 জন করতে এদের 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় লাগে। অতক্ষণ মানুষ অপেক্ষা করে না, মানুষ দেশি বুট নিয়ে, এক্সপোর্ট বুট নিয়ে পার হয়ে যায়, সে চিটে চলে গেল। বাস্তবতাটা হলো এই ফেরি এভাবেই আমাদেরকে চলতে হবে। এই যে ডেনিশ বুটগুলো, এগুলো কিন্তু সেফ ইনশাল্লাহ। এই পর্যন্ত এগুলো অ্যাক্সিডেন্ট করছে এরকম কোনো নজির নেই। আমাদের কুতুবদিয়া চ্যানেলে আল্লাহর এটা অসীম রহমত, হযরত মালিক শাহ হুজুরেরও এটা দোয়া থাকবে যে অ্যাক্সিডেন্টটা কম হয়। তবে হ্যাঁ, যুগ উপযোগী এগুলো করা দরকার। স্পিডি এটা অনেক কস্টলি হয়ে যাবে, তারপরে আমরা চেষ্টা করব কম কষ্টের মধ্যে যাতে মানুষ নিরাপদভাবে, বিশেষ করে বর্ষাকালে পারাপার করতে পারে। সেটা কিভাবে করা যায়, এটা বিশেষজ্ঞদের মতামত নিয়ে আমরা করার চেষ্টা। একটা প্রশ্ন আসছে, কুতুবদিয়াবাসীর প্রশ্ন, এই যে আপনার বাতিজা একজন নির্বাচন করতেছে, ব্যারিস্টার হানিফ বিন কাসিম, সে আপনার হানিফ বিন কাসিমের ভাইয়ের মৃত্যুর বিষয়ে আপনাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে, সে বিষয়ে আপনার কোনো বক্তব্য রয়েছে? হ্যাঁ, বক্তব্য এগুলা
পাগলের পোলা। আমাকে জড়িয়ে যদি এখন কথা আসে, এজাহার করার সময় আমার নামটা দেয় না কেন? আজ থেকে 20 বছর আগে ঘটনাটা হয়েছে, তখন তো গরম গরম আপনি আমার ভাইকে হত্যা করেছেন, আপনার মুখ দেখে আমি আপনাকে ছেড়ে দেবো না, তো তখন আমার নামটা দেয় না কেন? এবং সবচেয়ে পিকুলিয়ার, তার আপন চাচা আবুল ইউসুফ মাদবর, তার আপন চাচা মনসুরকে আসামি করা হয়েছিল, আমাকে কেন আসামি করা হলো না? কি ভয়ে নাকি আমি কি ছিলাম? তা আজকে বেনিফিট নেওয়ার জন্য এই সমস্ত কথা বলা। ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানোকে মানুষের শোভা পায়? অনেকে অনেক কথা বলবে, এগুলোর জবাব দেওয়া উচিত। মানুষ জানে, কুতুবদিয়ার মানুষ জানে, কুতুবদিয়ার মানুষ আজকে দীর্ঘ 40 বছর ধরে অ্যাডভোকেট ফরিদুল ইসলামকে চিনে। এখন কুতুবদিয়ার মানুষের কাছে অ্যাডভোকেট ফরিদুল ইসলামকে আপনি যেভাবে পরিচয় করে দেন না কেন, এই টিভির কথাটা যেভাবে দেন না কেন, এটা মায়ের কাছে মামার বাড়ির গল্প করার মতো হবে। কুতুবদিয়ার মানুষ অ্যাডভোকেট ফরিদুল ইসলাম কতটুকু খারাপ তাও জানে, কতটুকু ভালো তাও জানে, কত কাজ করতে পারবে তাও জানে, কত কাজ করতে পারবে না তাও জানে। তারপরও আপনারা এসেছেন, আপনাদের কাছে দুটো কথা বললাম, কারণ আমার কুতুবদিয়ার মানুষ আমাকে ভালো করে চিনে। এখনো যদি কুতুবদিয়ার মানুষ মনে করে আমার দ্বারা ভবিষ্যতে কোনো কাজ করা সম্ভব হবে না, তাহলে আমাকে ভোট দেবে না। যদি মনে করে যে আমাকে দিয়ে কাজ হবে, তাহলে আমি তাদের কাছে তাদের ভোটটা চাই। আমার একটু সুযোগ আছে, আল্লাহ সেটা দিয়েছে। মাননীয় সংসদ সদস্য আমার খুবই কাছের মানুষ, আমার দলের নেতা, মাননীয় মন্ত্রীগণ আমার দলের, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে অত্যন্ত স্নেহ করেন। তার এখনো মনে আছে, 91 সালে আমার বউয়ের বাহাতের বালা বিক্রি করে যে রিলিভ ওয়ার করেছিলাম, গতবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে তিনি বললেন, তুমি তোমার বউয়ের হাতের বালা বিক্রি করে রিলিভ ওয়ার করছিলে, তোমার মনে নেই? এখনো শেখ হাসিনার মনে আছে, মনে আছে। সুতরাং তিনি আমাকে স্নেহ করেন। আমি মনে করি তার কাছ থেকে কুতুবদিয়ার শেষ চাওয়া আমার টেকসই বেড়িবাঁধ, সুপার ডাইক এবং কুতুবদিয়াকে ইকো ট্যুরিজমে রূপান্তরিত করে কুতুবদিয়ার মানুষের সার্বিক অর্থনৈতিক সামাজিক উন্নয়নের ভূমিকা রাখার চেষ্টা করা। যদি মানুষ সুযোগ দিয়ে, যদি আল্লাহর রহমত হয়, এটাই আমি চাই। আবার তার মানে এইও নয় মানুষ ভোট না দিলে যে আমি মানুষের উপর রাগ করে চলে যাবো, এটাও ঠিক না। সবসময় এই আজীবন তো জনপ্রতিনিধি ছিলাম না, জনপ্রতিনিধি ছাড়াও ছিলাম, কিন্তু যেখানে যে সুযোগ পাচ্ছি সেখানে সেটা ব্যবহার করে বেড়েছি। আমি বলি, এই যে আজম রোড তবলা থেকে ফতেলি শিকদার করা পর্যন্ত করেছে, তখন আমি কোনো জনপ্রতিনিধি যা আওয়ামী লীগের নেতা হিসেবে ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে সেটা আদায় করেছে। তো সুতরাং মানুষ যে ভালোবাসা আমাকে দিয়েছে, আমি আজীবন আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলে কুতুবদিয়ার মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ। মানুষ আমাকে অনেক দিয়েছে, হয়তো আবার নাও দিতে পারে, না দিলেও কোনো দুঃখ নাই। তারপরে আপনি পাশে থাকবেন? অবশ্যই পাশে থাকবো, কেন থাকবো না? এ মানুষ আমাকে কি দেয় নাই? আজকে আমি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, আমি কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, এই কুতুবদিয়ার মানুষের কারণে আজকে আমার এই অবস্থা। আমি 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 এখন বলতে পারি কেউ কিছু করে নাই, এটা আমি বলা যায় যে এটা হবে বোকার কথা, বোকার স্বর্গে বাস করা। এই কুতুবদিয়ার মানুষই আমাকে ধাপে 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 উপরের দিকে এনেছে বলেই আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর চোখে পড়েছি, আজকে আমি নেতৃবৃন্দের চোখে পড়েছি, আজকে আমি জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আল্লাহ আমাকে করেছেন, আমার নেত্রী আমাকে করেছেন। এটা কুতুবদিয়ার মানুষের অবদান। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও কুতুবদিয়ার মানুষকে ঋণ শোধ করতে পারবো না। আমার বাবা, আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছেন, আমাকে মানুষ করেছেন কুতুবদিয়ার মানুষ। আজকে এই অবস্থানে নিয়ে এসে প্রতিষ্ঠিত করেছেন কুতুবদিয়ার মানুষ। এই কুতুবদিয়ার মানুষের সাথে, এই কুতুবদিয়ার মানুষকে যদি আমি ভিন্ন চোখে দেখি, মানুষের কাছ থেকে হয়তো মাপ পেয়ে যাব, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। এখানে একটা প্রশ্ন হচ্ছে, আপনি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, এছাড়াও কুতুবদিয়া উপজেলা পরিষদের একজন জনপ্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করতেছেন। আপনি নাকি জনশ্রুত রয়েছে, অনেকে বলে যে আপনি নাকি একটু মানুষের সাথে কম মিশেন, কম কথা বলেন, এই বিষয়ে কি বলবেন আপনি? একথা বলাটা ঠিক না। আমার মতো মানুষের সাথে মেশা
আমার মতো মানুষের সাথে সুন্দর আচরণ আমার মনে হয় খুব খুব কমই মানুষ আছে। হ্যাঁ, কিছু মানুষকে আমি এড়িয়ে চলি, কিছু মানুষকে আমি এড়িয়ে চলি, খারাপ মানুষকে এড়িয়ে চলেন। আমি সেটা বলবো না, কিছু মানুষকে আমি এড়িয়ে চলি কারণ আপনারা এটা বুঝে নেবেন, কিছু মানুষকে আমি এড়িয়ে চলি। সাধারণ মানুষ অ্যাডভোকেট ফরিদুল ইসলামের কাছে যে আচরণটা পায়, অনেকের কাছে সেটা পায় না। আজকে নির্বাচন আসলে অনেকে জনদরদি সাজে, অনেকে অনেক কিছু সাজে। আপনি এই যে মনে করেন 5 বছর আগে, 1 বছর আগে, 6 মাস আগে কুতুবদিয়ার মানুষের বিপদ আপদ গেছে, আপনি কোথায় ছিলেন? এই যে পরপর কিছু সাইক্লোন হলো, আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন? তখন আপনার মনে জনদরদি ছিল না? আপনি জনদরদি ছিলেন না? আজকে নতুন ভাবে জনদরদি হওয়ার জন্য আসছে। সুখে দুঃখে মানুষের সাথে থাকতে হবে, সেই মানুষ কি মানুষ গ্রহণ করবে। সুতরাং আমি মনে করি ইনশাল্লাহ আমি এই কুতুবদিয়ার মানুষের সাথে আজীবন সুখে দুঃখে আছি, এবং ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দেয় ততদিন এই মানুষের সাথে সুখে দুঃখে থাকবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে।